ইনভেন্টরি ভ্যালুয়েশন প্রসেস অর্থাৎ আপনি আপনার ইনভেন্টরিকে কিভাবে স্টোর করবেন, কিভাবে হিসাব রক্ষণ করবেন এবং কিভাবে আপনি আপনার স্টোর থেকে ডিসপাস করবেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ইনভেন্টরি প্রসেস সিস্টেম নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন একটি কোম্পানির জন্য ইনভেন্টরি সিস্টেমটা কতটা গুরুত্বপূর্ণ। ইনভেন্টরি যেমন বেশি থাকলেও একটি কোম্পানির জন্য আর্থিক সমস্যা, ঠিক একইভাবে যদি এটি শর্টেজ থাকে বা কম থাকে সেটিও আপনার কোম্পানির জন্য একটি বিরূপ প্রবাহ বয়ে আনতে পারে। সুতরাং ইনভেন্টরিটা কাম্য স্তরে বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। ইনভেন্টরি প্রসেসটা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণে আপনি কিভাবে আপনার হিসাব মেনটেন করবেন, কিভাবে আপনি আপনার স্টোরে হিসাব রাখবেন, আপনি কোন প্রসেস ফলো করবেন, কিভাবে ডিসপাস করবেন, এ সম্পর্কিত পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি আমার আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের এ বিষয়ে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাই। আমরা একটা স্লাইড শেয়ার করি যেখানে আমি স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে ইনভেন্টরির ভ্যালুয়েশনটি সম্পাদন করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলার চেষ্টা করি। Inventory management and recording process. An overview of how business manage, track and record their inventory effectively. একটি প্রতিষ্ঠানের জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং রেকর্ডিং প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। চলুন আজকে আমরা ইনভেন্টরি সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ইনভেন্টরি ম্যানেজমেন্ট ওভারভিউ, এখানে আমি চারটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। প্রথমত স্টক অ্যাভেলেবিলিটি ফর অপারেশন, অর্থাৎ আপনার অবশ্যই স্টকটা অ্যাভেলেবেল থাকতে হবে, অর্থাৎ আপনি যাতে আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনার প্রোডাক্ট যথাসময়ে ডেলিভারি করতে পারেন, অথবা আপনি যদি প্রোডাকশন ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হন সেক্ষেত্রে আপনার প্রোডাকশন যাতে বাধাগ্রস্ত না হয় এবং তার জন্য যতটুকু ইনভেন্টরি আপনার প্রয়োজন আপনি অবশ্যই সেটা আপনার স্টকে অ্যাভেলেবেল রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। দ্বিতীয়ত অ্যাভয়েড শর্টেজ অ্যান্ড ওভার স্টকিং, অর্থাৎ এখানে দুইটি বিষয়ই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আপনার প্রোডাক্ট শর্টেজ থাকলে যেমন আপনার প্রোডাকশন ব্যাহত হবে বা আপনি আপনার কাস্টমারকে যথাসময়ে আপনার পণ্য ডেলিভারি করতে পারবেন না, ঠিক একইভাবে আপনার ওভার স্টকিংটাও একটি ইফেক্টিভলি এবং ইফিশিয়েন্টলি ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। কারণ আপনি যদি ওভার স্টক করে রাখেন সেক্ষেত্রে আপনার কস্ট অনেক বেড়ে যাবে, যেটাতে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সুতরাং আমরা সবসময়ই চেষ্টা করব আমার প্রোডাক্টটা যাতে শর্টেজ না থাকে এবং এটার জন্য ওভার স্টকিংও না হয়, একটা কাম্য অবস্থায় থাকে, এবং এই জন্য আপনার অ্যানালাইসিসটা অর্থাৎ ইনভেন্টরি অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 3 নম্বরে রয়েছে কন্ট্রোল কস্ট, অর্থাৎ আপনার কস্টটা কন্ট্রোল করতে হবে। আমি আগেই বলেছি যে আপনি অবশ্যই চাইবেন না আপনার প্রোডাক্ট শর্টেজ থাকুক, ঠিক একইভাবে আপনি ওভার স্টকিং করেন, অর্থাৎ আপনি এই দুইটির কাম্য অবস্থার মধ্যে থাকার চেষ্টা করবেন। এটাতে আপনার কস্টটা কন্ট্রোল হবে, যেটি প্রতিষ্ঠানের জন্য একটি লাভজনক কাজ। এবং সবশেষে আমি লিখেছি এনশিওর অ্যাকুরেট ফিনান্সিয়াল রিপোর্টিং, অর্থাৎ আপনার যে ইনভেন্টরি প্রসেসটা কমপ্লিট করলেন আপনি, এটার ফিনান্সিয়াল রিপোর্টটা খুবই এফেক্টিভলি এবং ইফিশিয়েন্টলি আপনাকে উপস্থাপন করতে হবে, সো দ্যাট ম্যানেজমেন্ট এটা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে এবং স্টেক হোল্ডার যারা আছেন ওনারাও আপনার ইনভেন্টরি সম্পর্কে সবসময় একটি আপডেটেড ইনফরমেশন পেতে পারেন এবং আপনি আপনার বাৎসরিক যে ফিনান্সিয়াল রিপোর্টিংটা করেন, বা এটা মান্থলি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে, যখনই আপনি করেন তখন যেন আপনার অ্যাকুরেট আপনার যে ইনভেন্টরির সিস্টেমটা বা ইনভেন্টরির যে পুরো সিচুয়েশনটা এটা যেন সেখানে
যথাযথভাবে রিফ্লেক্ট করে সেটা আপনার মাথায় রাখাটা জরুরি। টাইপস অফ ইনভেন্টরি, অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের ইনভেন্টরি থাকতে পারে। প্রথমে আছে র ম্যাটেরিয়ালস, অর্থাৎ যেটি আপনার প্রোডাকশনের সাথে সরাসরি সম্পৃক্ত। যেমন একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের ক্ষেত্রে র ম্যাটেরিয়াল হতে পারে আপনি সুতা কিনেছেন অথবা সুতা তৈরির জন্য তুলা কিনেছেন, অর্থাৎ আপনি যে র ম্যাটেরিয়াল যেটা প্রোডাকশনে ইউজ করবেন এইটার যে ম্যাটেরিয়ালগুলো ডিরেক্ট প্রোডাকশনের সাথে সম্পৃক্ত, একে র ম্যাটেরিয়াল বলে। এর পরবর্তীতে আছে ওয়ার্ক ইন প্রোগ্রেস, অর্থাৎ আপনার কার্যক্রম অলরেডি চলমান আছে, সেখানে আপনি যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন সেটি হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। ফিনিশ গুডস, অর্থাৎ আপনার প্রোডাকশনটা সম্পন্ন হয়ে গেছে এবং আপনি আপনার যে লাস্ট স্টেজের যে ফিনিশড প্রোডাক্টটা চাচ্ছিলেন সেই প্রোডাক্টটা তৈরি হয়ে যাওয়া কমপ্লিট হয়ে গেছে, সো আপনি এটাকে ফিনিশ গুডসের আন্ডারে ধরবেন। এছাড়াও নতুন একটি আইটেম রয়েছে যেটাকে বলা হয় MRO, অর্থাৎ মেইনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড অপারেশনস। MRO সাপ্লাইজ, এটা হচ্ছে সরাসরি প্রোডাকশনের সাথে সম্পৃক্ত, আবার এটি র ম্যাটেরিয়াল নয়। যেমন আমরা একটা কারখানা চালাতে গেলে বা ওই মেশিনের সাথে গ্রিজ লাগতে পারে, বা ওইটার জন্য ছোটো কিছু কিছু পার্টস লাগতে পারে, স্ক্রু লাগতে পারে। এই জিনিসগুলো আপনার যথাযথভাবে আপনাকে স্টোর করতে হবে, কারণ এটি ডিরেক্টলি র ম্যাটেরিয়াল না হলেও এটি ডিরেক্টলি প্রোডাকশনের সাথে সম্পৃক্ত। সুতরাং এটার জন্য আপনার আলাদা ইনভেন্টরি মেইনটেইন করা উচিত এবং আপনার এটার যথাযথ হিসাব রক্ষণ হতে হবে। এবার আসি ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রসেসটা কেমন হওয়া উচিত। আসলে ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রসেসটা ডিপেন্ড করে আপনার যে কোম্পানিতে আপনি আছেন তার পলিসির ওপর, অর্থাৎ এইখানে একটা পলিসি ডেভেলপ করা থাকবে বা আপনি সেটি করে নেবেন, যার মাধ্যমে আপনি সহজেই এবং খুব সুন্দরভাবে আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টটা সম্পাদন করতে পারেন। এখানে আমি 7টি ধাপের কথা বলেছি। প্রথম ধাপটি ছিল পারচেস রিকুইজিশন অ্যান্ড অর্ডার। আপনি আপনার ডিম্যান্ড অনুযায়ী আপনি আপনার পারচেস রিকুইজিশনটা তৈরি করবেন এবং সে অনুযায়ী আপনি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আপনি আপনার সাপ্লায়ারকে আপনি সে অনুযায়ী অর্ডার জেনারেট করবেন। দ্বিতীয় স্টেপে রয়েছে গুডস রিসিভড অ্যান্ড ইন্সপেক্টেড। আপনি তো অর্ডার অলরেডি করে ফেলেছেন এবং নির্দিষ্ট সময়ে আপনি আপনার প্রোডাক্ট আপনার ওয়্যার হাউসে চলে আসছে, কিন্তু এই বিষয়ে এখানে একটি আপনার জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রোডাক্ট আসলেই আমি সরাসরি রিসিভ করবো ব্যাপারটি তেমন নয়। এখানে অবশ্যই ইন্সপেকশনের একটা ব্যাপার থাকবে, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি অর্ডার করেছিলেন ঠিক সেই প্রোডাক্টটি আপনি পেয়েছেন কিনা, প্রোডাক্টের কোয়ান্টিটি ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, এটি যথাযথভাবে আপনি চেক করবেন এবং তারপরেই আপনি আপনার ওয়্যার হাউসে প্রোডাক্টটি রিসিভ করবেন। 3 নম্বর ধাপে রয়েছে আপনি স্টোর ইনভেন্টরি। প্রোডাক্টটি আপনি রিসিভ করেছেন এবং রিসিভ করার পরবর্তীতে আপনি আপনার যথাযথ স্থানে প্রোডাক্টটি স্টোর করবেন। এক্ষেত্রে আপনি সবসময় ক্যাটাগরাইজ যে স্টোর সিস্টেমটা ফলো করার চেষ্টা করবেন। আমি অনেক বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি যে প্রোডাক্টটা রাখার সমস্যার কারণে আপনি যথাযথভাবে প্রোডাক্টের ভ্যালুয়েশনের প্রবলেম হয়, আপনার যখন যে প্রোডাক্টটি প্রয়োজন সেটা খুঁজে পেতে সমস্যা হয় এবং আলটিমেটলি আপনি যখন ফিজিক্যাল কাউন্টে যান তখনও একটা আপনার জন্য বার্ডেন হয়ে দাঁড়ায় এবং এটা খুবই একটা কষ্টসাধ্য কাজ হয়ে দাঁড়ায়, যার কারণে আপনি সবসময় খেয়াল রাখবেন আপনার স্টোরটা যেন প্রপার ওয়েতে হয়। 4 নম্বরে রয়েছে ইস্যু ইনভেন্টরি ফর ইউজ অর সেল। আমি আগেই বলেছিলাম আপনার ইনভেন্টরিটা 2 কাজে ইউজ হতে পারে। এক হচ্ছে আপনি ফিনিশ গুডস রিসিভ করেছেন, আপনি একজন আমদানিকারক অথবা আপনি একজন ট্রেডার, আপনি সেই একই প্রোডাক্টে আবার সেল করার জন্য আপনি ওয়্যার হাউস থেকে ডিসপ্যাচ করছেন। আবার আপনি যদি প্রোডাকশনের সাথে সম্পৃক্ত হন, আপনি প্রোডাক্ট রিসিভ করছেন এবং আপনি প্রোডাকশন এর প্রয়োজন অনুযায়ী আপনি সেখানে দিচ্ছেন, অর্থাৎ আপনি কি অনুযায়ী দিচ্ছেন এবং আপনি কিভাবে এটি মেনটেন করছেন এটা আপনাকে একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে এবং এই অনুযায়ী আপনি আপনার কার্যক্রম পরিচালনা করবেন।
5 নম্বর স্টেপে রয়েছে মনিটর অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ আপনার ইনভেন্টরির উপর আপনার পুরো একটা কন্ট্রোল থাকতে হবে এবং আপনি সবসময় একটা মনিটর করবেন যে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনার আছে কি না, বা আপনার নতুন করে অর্ডারের প্রয়োজন হয়েছে কি না। যে আমি প্রথমেই যে আমি বলেছিলাম যে আপনার যদি এমন হয় যে আপনার প্রোডাকশনের সাথে সম্পৃক্ত প্রোডাক্ট আপনার মাসে 100 ইউনিট লাগছে, সো আপনি সেই অনুযায়ী আপনার মনিটরিংটার সাথে আপনি আপনার বাস্তবিক যে নিডটা সেটি কানেকশন করবেন এবং সেই অনুযায়ী আপনি স্টোর রাখবেন। ওভার স্টকিং অথবা আপনার শর্টেজ কোনোটি কাম্য নয়। আপনি চেষ্টা করবেন আপনার প্রিভিয়াস যে আপনার যে সিস্টেমটা বা প্রিভিয়াস যেভাবে প্রোডাক্টটা আপনি যাচ্ছিল ঠিক সেই অনুপাতে, যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট না থাকে সেই অনুপাতে আপনার কাম্য স্টকটা রাখতে, এবং এটার যথাযথ মনিটরিং এবং কন্ট্রোলটা আপনার হাতে অবশ্যই থাকা উচিত। 6 নম্বর স্টেপ রয়েছে রেকর্ড অ্যান্ড অপটিমাইজেশন, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা গ্রহণ করলেন, স্টোর করলেন এবং ডিসপাচ করলেন, এটার যথাযথ রেকর্ডটা আপনাকে থাকতে হবে এবং এটার অপটিমাইজেশনটা ক্লিয়ার হতে হবে। এটা অর্থাৎ আপনি আপনার শর্টেজ অথবা ওভার স্টক যাতে না হয় সেটার অপটিমাম লেভেলে আপনাকে এটা রাখতে হবে। এবং সর্বশেষ ধাপ রয়েছে রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস, অর্থাৎ আপনার রিপোর্টিংটা প্রপার হতে হবে। অর্থাৎ আমি যে উইকলি, মান্থলি বা কোয়ার্টারলি আমি যে রিপোর্ট করছি, এই রিপোর্টটা আমার সঠিক হতে হবে এবং এই অ্যানালাইসিসটা আমার থাকতে হবে যে আমার প্রোডাক্টের ফ্লোটা কেমন এবং ভবিষ্যতে এটা কোন দিকে যাচ্ছে। এটা একটা প্রপার অ্যানালাইসিস একজন ইনভেন্টরি যিনি ম্যানেজার থাকবেন তার অবশ্যই থাকা উচিত। এবার আসি ইনভেন্টরি রেকর্ডিং মেথড নিয়ে। এটি আসলে একটি কোম্পানির পলিসিগত বিষয়। বিভিন্ন কোম্পানি তার ধরন অনুযায়ী বিভিন্নভাবে ইনভেন্টরি রেকর্ড মেনটেন করেন। এটি ম্যানুয়াল হতে পারে, অর্থাৎ আপনি রেজিস্টারে অর স্প্রেডশিটে আপনি লিখতে পারেন। কম্পিউটারাইজ এখন বিভিন্ন সফটওয়্যার রয়েছেন, টালি বা স্যাপ, আপনি সেইভাবে রাখতে পারেন এবং আপনি আপনার জার্নাল এন্ট্রিগুলো যখন পারচেস করবেন, জার্নাল এন্ট্রিগুলো সম্পাদন করবেন এবং সেই অনুযায়ী আপনার সিওজিএস অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড আপনি নির্ধারণ করবেন। ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড, অর্থাৎ আপনি আপনার ইনভেন্টরির যে যখন ভ্যালুয়েশন করবেন এই মেথডটা কী হবে। এটা আসলে এটাও একটা কোম্পানির পলিসিগত বিষয় এবং প্রোডাক্টের পার্থক্যের ওপর বা প্রোডাক্টের গুণগত মান বা প্রোডাক্টের চাহিদা ওভারঅল বিষয়ের উপর নির্ভর করে। এক্ষেত্রে সাধারণত নিম্নোক্ত মেথডগুলো ফলো করা হয়, যেমন FIFO, FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আপনার যে পণ্যটা প্রথমে আসছিল আপনি সে পণ্যটাই আপনি প্রথমে ছাড়বেন। হতে পারে লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো, অর্থাৎ লাস্ট শেষে যে পণ্যটা এসেছে সেটি আপনি প্রথমে আপনার ডিসপাস করবেন। আরেকটা হতে পারে ওয়েটেড অ্যাভারেজ কস্ট, অর্থাৎ আপনি একটা ওয়েটেড অ্যাভারেজ করে নেবেন এবং কিছু নতুন কিছু পুরাতন এই সব সহ একসাথে প্রোডাক্ট বাজারে ছাড়বেন। এবং আরেকটি রয়েছে স্পেসিফিক আইডেন্টিফিকেশন, অর্থাৎ আপনার নির্দিষ্ট পণ্যের বিভিন্ন আইডেন্টিফিকেশন থাকতে পারে। একটা পণ্যের যেমন একটা মোবাইল ফোনের ক্ষেত্রে 8 GB ভেরিয়েন্ট, 16 GB ভেরিয়েন্ট, বা মেমোরির আপনার যদি আমি স্টোরেজ ধরি এটা 256 GB, 512 GB, বিভিন্নভাবে হতে পারে। সো আপনার স্পেসিফিক আইডেন্টিফিকেশন অনুযায়ী আপনি প্রোডাক্টের ভ্যালুয়েশন করতে পারবেন। এবার আসি আপনার ইন্টারনাল কন্ট্রোলস ফর ইনভেন্টরি, অর্থাৎ আপনার ইন্টারনাল যে কন্ট্রোল রাখার জন্য আপনার কোন নিয়মগুলো ফলো করলে আপনি সর্বাধিক সুবিধাটা পাবেন সেটা জেনে নেই। অথরাইজেশন ফর পারচেস অর ইস্যুস, অর্থাৎ আপনার যখন একটা প্রোডাক্ট হোক সেটা র ম্যাটেরিয়াল বা ফিনিশ গুডস, আপনি সেই প্রোডাক্টে পারচেস করার সময় কাদের কাছ থেকে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে সেটার আপনার একটা পলিসি থাকতে হবে এবং সেই অনুযায়ী আপনি এনাদের কাছে প্রপার অথরাইজেশন হলেই আপনি শুধুমাত্র প্রোডাক্টটি পারচেস করবেন অথবা আপনি আপনার কাছ থেকে ইস্যু করবেন। সেগ্রিগেশন অফ ডিউটিস, অর্থাৎ আপনার ইনভেন্টরি ডিপার্টমেন্টে অনেক এমপ্লয়ি থাকতে পারে, সেক্ষেত্রে কার রেসপন্সিবিলিটিটা কী, কার ডিউটিসটা কী, এটা যথাযথভাবে ডিফাইন করতে হবে।
একটা বিষয় খুব প্রচলিত রয়েছে যে আমরা সবাই মিলে কাজ করব এবং সবাই মিলে একটা প্রপার সিস্টেম দাঁড় করাবো। আসলে বাস্তবিকে ব্যাপারটা এত সহজ হয় না বা এতটা স্মুথও হয় না। সো যার যার কাজ তার তার ডিউটিজের মধ্যে, তার তার রেসপন্সিবিলিটির মধ্যে থাকা উচিত। হ্যাঁ, আমরা সবাই মিলে কাজ করব, বাট প্রত্যেকটা কাজের রেসপন্সিবিলিটি একজনকে নিতে হবে, সো দ্যাট তিনি ওই কাজটি যথাযথভাবে হচ্ছে কিনা এটা মনিটরিং করবেন এবং সেই অনুযায়ী তার জব ডেসক্রিপশনটা ফিক্স করবেন। পিরিয়ডিক অডিটস অ্যান্ড কাউন্টস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমার নির্দিষ্ট সময় পর পর ইনভেন্টরিটা যথাযথ হয়েছে কিনা এ বিষয়ে যথাযথ ফিজিক্যাল কাউন্ট এবং অর্থাৎ অডিট এবং এটা কাউন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর পরবর্তীতে রয়েছে অ্যাক্সেস কন্ট্রোল টু ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ আপনি এটা কিভাবে কন্ট্রোল করবেন, অর্থাৎ আপনি কিভাবে এটার মেইনটেইন করবেন, আপনি প্রপার ইনফরমেশন পাবেন, কন্ট্রোল পাবেন, পুরা সিস্টেমটা আপনাকে থরলি চেক আপ করতে হবে এবং এই অনুযায়ী আপনাকে প্রপার ডিসিশন নিতে হবে যে হ্যাঁ আমি নতুন করে কি প্রোডাক্টের রিকুইজিশনে যাব, নাকি আমি ওয়েট করব। আমার প্রোডাক্টটা কাম অবস্থায় রাখতে হবে এবং প্রপার রিপোর্টিংটা সঠিক হতে হবে। এখন আমরা একটা ফ্লো চার্ট দেখছি, যেখানে আমি চেষ্টা করেছি পুরা ইনভেন্টরি প্রসেসটাকে একটা শর্ট ফর্মে নিয়ে আসতে। ইনভেন্টরি ফ্লো চার্ট ওভারভিউ, প্রথমে আমরা শুরু করলাম স্টার্ট, দেন পারচেস রিকুইজিশন রেইজড, আমি পারচেস রিকুইজিশনটা রেইজ করলাম যথাযথভাবে নিয়ম মেনে। যখনই আমি আমার অ্যাপ্রুভালটা পেলাম তখন আমি আমার সাপ্লাইকে অর্ডার ইস্যু করলাম এবং নির্দিষ্ট সময়ে আমি গুডসটা রিসিভ করলাম। গুডসটা রিসিভ করার পরে যদি ইন্সপেক্টেড করলাম যে আমার গুডটা সঠিক আছে কি না, যদি সঠিক থাকে, ইফ কারেক্ট, দেন আপডেট ইনভেন্টরি রেকর্ড, আমি আমার ইনভেন্টরিতে আমি এটা প্রপার ইনপুট দিলাম। যদি না থাকে তখন আমি এটা আবার রিটার্ন করে দিলাম আমার সাপ্লায়ারকে। দেন স্টোর আইটেমস ইন ওয়্যার হাউস, আমার প্রোডাক্ট ঠিক আছে, সো আমি প্রোডাক্ট আমার কোয়ালিটি ওয়াইজ বা কোয়ান্টিটি ওয়াইজ বা স্পেসিফিকেশন ওয়াইজ আমি আমার ওয়্যার হাউসে স্টোর করব। দেন আমি ইনভেন্টরি ইস্যুয়েন্স ফর সেল অর প্রোডাকশনের জন্য আমি আমার ইনভেন্টরিটা ডিসপাস করব এবং সাথে সাথে আপডেট ইনভেন্টরি রেকর্ড, আমার রেকর্ডটা যথাযথভাবে আমার সেটা ম্যানুয়ালি হোক বা আপনার সফটওয়্যারে হোক আমি এন্ট্রি করব। নির্দিষ্ট সময় পর পর আমি আমার প্রোডাক্টটা রিকনসাইল করব। যদি ম্যাচ উইথ দ্য সিস্টেমের সাথে ম্যাচ করে তো আমি কন্টিনিউ এগোবো। যদি আমি দেখি না আমার ডিসক্রিপেন্সি আছে তাহলে আমি ওইখানে স্টপ করব এবং এটার জন্য ইনভেস্টিগেট এবং অ্যাডজাস্ট রেকর্ড করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করব। আমি ইনভেন্টরি ভ্যালুয়েশনটা বিভিন্নভাবে, অর্থাৎ আমার কোম্পানির পলিসির সাথে সম্পৃক্ত রেখে আমার ইনভেন্টরি ভ্যালুয়েশনের প্রক্রিয়া, এটা লিফো, ফিফো, ওয়েটেড অ্যাভারেজ যে কোনো একটিতে আমি যাব এবং সর্বশেষে আমি রিপোর্টটা করব, অর্থাৎ স্টক এজিংটা কেমন হচ্ছে, সিওজিএসটা কী হবে বা টার্নওভার রেশিও কেমন, আমি এটা প্রপার অ্যানালাইসিস করে আমি একটা রিপোর্ট দাঁড় করাবো। তো এই ছিল আমার আজকের আলোচনা ইনভেন্টরি ভ্যালুয়েশন সম্পর্কে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কনফিউশনগুলো দূর করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।